হেই আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। পরিবারের অবহেলা গল্পের সিজন 3 পার্ট 5 নিয়ে চলে আসছি। চলো বেশি কথা না বলে গল্পে যাওয়া যাক। গাড়িটা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল কমিউনিটি সেন্টারে। আমরা গাড়ি থেকে নামলাম এবং গেটের কাছে গেলাম। দেখলাম মেয়ে পক্ষরা গেট ধরেছে। তারপরে আমরা গেটে টাকা দিয়ে কমিউনিটি সেন্টারের ভিতরে ঢুকলাম। আমাকে ধরে নিয়ে তারা এক জায়গায় বসালো। অল্প কিছু সময়ের মধ্যেই আমার পাশে একটা মেয়েকে এনে বসানো হলো। মেয়েটার ফেস দেখতে পাইনি, কারণ মেয়েটা ঘোমটা দেওয়া ছিল। সিয়াম আমাকে জিজ্ঞেস করলো, দোস্ত তোর বাসার লোক এসেছে কি? তোর তোর মা বাবা ভাই এসেছে কি? তখন আমি বললাম আমি আমার দ্বিতীয় আব্বুকে তাদের খবর দিতে বলছিলাম। যত যাই হোক তারাও তো আমার পরিবার, তাদেরও একটা হক আছে আমার বিয়েতে আসা। তখন সিয়াম বললো ভাই বুঝতে পারছি। তখন পাশ থেকে এক বন্ধু বলল, এই তোরা এখানে কি করিস, চল ঘুরে ঘুরে মেয়ে দেখে আসি। তখন রুদ্র বলল, ভাই চল আমিও যাব, আশেপাশে ঋতু নেই। তখনই পাশ থেকে কেউ আমার হাত ধরলো। আমি তো অবাক, কারণ আমার পাশে যার সাথে বিয়ে হচ্ছে, যে আমার পাশে ঘোমটা পরে বসে আছে, সেই আমার হাত ধরে আছে। তখন বন্ধুরা বলল, আচ্ছা ঠিক আছে চল, লিমন যাইতে পারবে না, আমরাই যাই। তখন আমি ওই মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, এই কি হয়েছে, আপনি আমার হাত ধরলেন কেন? মেয়েটি কোনো কথা না বলে আমার হাত ছেড়ে দিল। আমি তো অবাক, মেয়েটি কথা বললো না কেন? মেয়েটি কি বোবা নাকি? তাছাড়াও দ্বিতীয় আম্মু যেভাবে বলছিল বিয়ের জন্য, হতেও পারে বোবা। তবে আমার বাবা আর ভাইয়াকে আগের দিনের থেকে অনেক খুশি দেখলাম। বাবা আর ভাইয়া আমার কাছে আসলো। লিমন, আমি জানি তোর সাথে আমরা অনেক বড় অন্যায় করেছি, তোকে অনেক অবহেলা করেছি, তোকে অনেক কষ্ট দিয়েছি। সব কিছু ভুলে আমাদের আপন করে নে। তোর এই শুভ দিনে তোর জন্য এই গিফটটা আনলাম। তারপর ভাইয়া এসে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি আমার হাতে পরিয়ে দিল। এবং পাশ থেকে আপু বলল, বাবা দেখ, আমি যা করেছি ভুল করেছি। আমি যা করেছি এটা কোন বাবার দ্বারাই সম্ভব না। আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না, কিন্তু যত যাই আমি তো তোর বাবা, তাই না? আর তোর পাশে যে বসে আছে সে তো আমার পুত্রবধূ, তাই না? আমি তাকে এই নেকলেসটা দিতে চাই। তারপর আব্বু ওই মেয়েটার দিকে নেকলেসটা বাড়িয়ে দিল এবং মেয়েটাও হাত পেতে নেকলেসটা নিল। তখন আব্বু বলল, মা সুখী হও, আর আমার ছেলেকে আগলে রেখো, কখনো কষ্ট দিও না, কারণ ওর পুরোটা জীবনই কেটেছে কষ্টের মধ্যে আর অবহেলার মধ্যে। আর সব থেকে বেশি কষ্ট তো আমিই দিয়েছি, আমি হলাম নিষ্ঠুর বাপ। এরপর বাবা আর ভাইয়া চলে গেল। কিছুক্ষণ পর কাজী আসলো। এরপর শুরু হলো বিয়ের কাজ। আমার পক্ষে সাক্ষীর নাম বলা হয়েছে আমার আব্বু এবং আম্মু এবং ভাইয়া, কিন্তু মেয়ের পক্ষে সাক্ষীর নাম এখনো বলা হয়নি। তারপর আমাকে কবুল বলতে বলা হলো। আমি একটু ইতস্তত বোধ করলাম, কিন্তু আমার সেকেন্ড আব্বুর ওই কথা ভেবে আমি কবুল বলে নিলাম। এবার কন্যাকে কবুল বলা হলো। মেয়েটি তো সাথে সাথেই কবুল বলে দিল। আমি তো একদম অবাক, মেয়েটি কি একটু লজ্জাও পেল না কবুল বলতে? আর লজ্জা পাবেই বা কিভাবে, যে বড় ঘোমটা দিয়ে আছে, এখন পর্যন্ত ফেসই দেখতে পাইলাম না। এরপর খাওয়া দাওয়ার কাজ শুরু হলো। এরপর সবার খাওয়া দাওয়া শেষ হলো। এবার বউ নিয়ে বাড়ি যাওয়ার পালা। কিন্তু আমি এখন পর্যন্ত মেয়ের বাবা মাকে দেখতে পাইনি। এই বিষয়টা আমার একটু সন্দেহ লাগছিল। আর মেয়েটিকে আমি এখন পর্যন্ত দেখলামই না। বলেন, অবাক না হয়ে থাকা যায়? কি কাহিনী হচ্ছে এখানে, এইসব ভাবতে ভাবতে গাড়িতে উঠলাম। মাইশা গিয়ে আর ভাবির কোলে উঠলে বসলো। মাইশার কাণ্ড দেখে তো আমি আরো অবাক। মাইশা কি ওকে আগের থেকে চেনে নাকি? যাই হোক, এরপরে গাড়ি ছাড়া হলো। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বাসার সামনে। গাড়ি থেকে নেমে দেখি দ্বিতীয় আম্মু আর মা একসাথে দাঁড়ানো। আমি কিছুই বললাম না, কারণ আমার আব্বু আম্মুকে দাওয়াত আমিই দিয়েছি। এরপর তারা দুইজন মিলে আমাকে বরণ করলো এবং মেয়েটিকে তারা ধরে নিয়ে গেল। আমি গেলাম আমার বন্ধুদের কাছে। বন্ধুদের কাছে যেতে